গতকালকে কলকাতার নির্বাচন প্রসঙ্গে বলেছে, এটা কম বেশি আপনারা এখন জানেন। ওর সার কথা ছিল এই যে SIR, এই দিয়ে ষড়যন্ত্র করে পুরো জিনিসটা করা ভাঙা হয়েছে। আপনারা ইতিমধ্যে গত 24 ঘন্টায় কিভাবে একদম ব্যালট বাক্স উঠাই নিয়ে বদলে দেওয়া হয়েছে, রাস্তায় ব্যালট বাক্স ধরা পড়ছে, গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এ ধরনের অসংখ্য ভিডিও আপনারা ইয়েতে পাবেন না, সারাদিন তো ফেসবুকে ছড়ানো এসব। আমি সেজন্য সেদিকে আর যাচ্ছি না। এটা SIR দিয়ে একটা ষড়যন্ত্রমূলকভাবে ইলেকশনের রেজাল্টটাকে ট্যাম্পার করা হয়েছে, রেজাল্ট এবং ভোট সবগুলোকে ট্যাম্পারিং করা হয়েছে। সো এইটাকে কলকাতা নির্বাচন বলে গতকালকে বলেছে। আজকে যে পার্টটা নিয়ে কথা বলবো, কলকাতার নির্বাচন মানে ওটাকে কেন্দ্র করেই, কিন্তু এতে বাংলাদেশ বিরোধী পরিকল্পনার দিকও আছে। অদ্ভুত কথা বললাম, আমি কোনো ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছি না, সুনির্দিষ্ট প্রমাণও আপনাদের হাতে দিব আমি। কি সেগুলো সেটাই আজকের আলোচনার বিষয়। সবার আগে একটা নাম মনে করাই দিয়ে আপনাদেরকে, নামটা হলো দীপ হালদার। নাম শুনে বুঝতে পারছেন কলকাতার কোন একটা কুতুবটুদু হবে। শুরুটা করি এইভাবে, দীপ হালদার এটা লেখা। আচ্ছা, হুইজ দীপ হালদার? ব্রডলি বললে দীপ হালদার প্রফেশনালি সাংবাদিক মনে হয় আপনার কাছে, কিন্তু এ হলো রয়ের হয়ে কাজ করে এমন একজন সাংবাদিক। এটা হচ্ছে বেস্ট পরিচয় তার জন্য আমি মনে করি। আবার বলি সেজন্য, রয়ের হয়ে কাজ করে এক সাংবাদিক। দীপ হালদার এবার এই প্রসঙ্গে ডাইরেক্ট যেটা বলবো, এটা হচ্ছে প্রমাণটা। আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে। সে ইন্ডিয়াতে একটা পত্রিকা আছে দ্য প্রিন্ট নামে, এই পত্রিকাটায় তার একটা লেখা ছাপা হয়েছে। যারা এই ধরনের রয়ের লোক হয় তারা যে কোনো পত্রিকায় লিখতে পারে। আসলে উল্টাটা, আপনি যদি পত্রিকা লিখতে না দেন তা আপনি ওই মোদির যে একটা বিশেষ ফান্ড দেয় আপনাকে, ওটা পাবেন না। এগুলো একটা। দুই হলো আপনার দেন কেন, এর একটা অদ্ভুত আর্গুমেন্ট আছে ইন্ডিয়াতে, মোদির আমলে হচ্ছে এটা। রাষ্ট্রের স্বার্থে, হিন্দুত্ববাদের স্বার্থে আপনার পত্রিকা যেইটা সত্য মিথ্যা, যেই খবর লিখলে রাষ্ট্রের স্বার্থ হাসিল হবে, আপনি সেটা করতে দিবেন না? আপনি তো রাষ্ট্রদ্রোহী। নাহলে বেটার এই যে খাম থাকলো, টেকা নেন, কাজ করে দেন। এ হচ্ছে হলো মোদি অমিতের স্টাইল। এটাকে আরেক ভাষায় ওরা বলে গদি মিডিয়া। এই গদি মিডিয়ার টাকা পায় না, যে পত্রিকা পায় না সেই পত্রিকা চলাও কঠিন, কারণ সে এই এত বিশাল পরিমাণে টাকা দেয়, একটা এই টাকা খায় শেষ করে দেয় এমন একটা অবস্থা। দ্য প্রিন্ট এ কালের পত্রিকা, এর যারা কুতুব মালিক মাতবর, তারা সবাই আগে নানান পত্রিকাতে ছিল। যেমন প্রিন্টের যে সম্পাদক, সম্পাদক বলেন আবার সম্পাদক মন্ডলীর সম্পাদক, এদের জন্ম থেকে একটা কর্পোরেট পত্রিকা। যেমন শুনলে অবাক হবেন, অবশ্য অনেকে জানেন না ব্যাপারটা। আর যেমন ধরেন আপনি একটা কোনো কিছু করার, কোনো কিছু বেচার কোম্পানি বানালেন, কোম্পানি ফ্লোট করালেন। কোম্পানিটা বানানোর পরে আপনি কি করেন? কোম্পানির মালিক আপনারা যারা 5-7 জন কি 8-10 জন, তাদের পুঁজি নিয়ে এটা খোলা হয়েছে, এটা প্রাইভেট কোম্পানি বলে। কিন্তু এরপরে এই কোম্পানিতে আবার বাজার থেকেও পুঁজি সংগ্রহ করে যদি হয়, তখন ওইটাকে হয় পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। ওটা পাবলিক লিমিটেড। এই পাবলিক লিমিটেড কোম্পানি আর তখন থাকে না। এর আগের বলা থাকে আমার কোম্পানিটার নাম এক্স প্রাইভেট লিমিটেড, এরপরে এর প্রাইভেট এখানে লেখা যাবে না। এরপর এটা পাবলিক কোম্পানি হয়ে, যেহেতু পাবলিক শেয়ার নিচ্ছে পাবলিকের কাছ থেকে। বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে সবগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজে। বরং কারোটা প্রথম আলোর বেলায় তোমার নাম বদলায় মাঝে মাঝে, বোধহয় স্টার গ্রুপ এরকম কিছু একটা বলে, যার আন্ডারে প্রথম আলো ডেইলি স্টার দুইটি। এই হলো তাদের ফাইন্যান্সিয়াল পরিচয়ের দিক থেকে, কোম্পানি পরিচয়ের দিক থেকে বলার স্টাইলটা। সো পাবলিক কোম্পানি, মিডিয়া সংবাদ, মিডিয়া পত্রিকা, মিডিয়ার কিছু কোম্পানি বাংলাদেশে নাই।
ইন্ডিয়াতে আচ্ছা বাংলাদেশে আর একটা ফেনোমেনা হলো যে ওই মালিকের অন্য কোম্পানি আছে না, ওই কোম্পানি যে চুরি ছাচ্চরে করে ওটার পক্ষে সামাই দেওয়ার জন্য এই পত্রিকাটা সে ব্যবহার করে। এই জন্য ওই পত্রিকা থেকে যে প্রফিট তা নিয়ে এসে দিয়ে এই পত্রিকাটা চলে না, তা সত্ত্বেও একে পয়সা দিয়ে দিয়ে চালায়। কেন? যেহেতু ও বাকি কোম্পানিগুলোকে রক্ষা করে। এর হচ্ছে বাংলাদেশের পত্রিকা কোম্পানি। এটা প্রিন্টেড মিডিয়া কি টেলিভিশন মিডিয়া সবগুলোই অবস্থা। টেলিভিশনগুলো অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট পায় তারা, এবং যেহেতু এই অ্যাডভার্টাইজমেন্ট রেট অনেক হাই বাংলাদেশে, মানে কোম্পানিগুলো বেয়ার করতে পারে, সেই কারণে টিভিগুলা যারা যারা কমার্শিয়াল টিভি করে, না নিউজ টিভি না, তারা নিজেরা আয় করতে পারে। কিন্তু যেগুলো প্রিন্টেড পত্রিকা, একটা পত্রিকাও নিজের আয় নিজের খরচ চুকাইতে পারে না। সো ওদের পক্ষে প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকাটাই তো যথেষ্ট, পাবলিক লিমিটেড কোম্পানি তো হওয়ার প্রশ্নই নেই। এই কোম্পানিটা দ্য প্রিন্ট শুরু হওয়ার পর থেকে উল্টা বাজার থেকে শেয়ার ঘোষণা দিয়ে শেয়ার দিচ্ছে, মানে এটা পাবলিক লিমিটেড কোম্পানি। ফলে ইন্ডিয়ার পত্রিকার ব্যবসা কেমন দেখেন। প্লাস ইন্ডিয়ার পত্রিকা বেশিরভাগগুলো ব্রিটিশ আমলের পত্রিকা, 130-35 বছর বয়স তার। ওই যে দক্ষিণের হিন্দু পত্রিকাটা এটা এরকম, টাইমস অফ ইন্ডিয়া এদের বয়স এরকম, হিন্দুস্তান টাইমস এদের বয়স এরকম, কোনোটাই 100 কম, মানে ব্রিটিশ আমল শুরু করেছিল। এবং যারা নিজের খরচ দিয়ে নিজেরা চালায়, নিজেরা লাভ করে বাজার থেকে বা অন্য ব্যবসা থেকে টাকা নিয়ে এসে। এই কালচারটা আবার ইন্ডিয়াতে নাই। আর এগুলো পত্রিকা শুরুই করছিল কোনো না কোনো একটা ব্রিটিশ লোক, নামগুলো ওই জন্য ওই টাইপের ব্রিটিশ নামটা ভাবে দেখবেন। এনিওয়ে, আমি কথাগুলো বললাম এই জন্য, এই প্রিন্ট পত্রিকাটা চালুর কয়েকদিন পরে বিশেষ করে ইন্ডিয়ার সব পত্রিকাগুলো ধরা খেলো করোনার পরে, 19 সালের পরে। 20 সাল থেকে সবাই ধরা, পত্রিকার বেতন দিতে পারে না, সোজা গদি মিডিয়ার কাছে যে পয়সা নিয়ে আসতেছে। ফলে প্রিন্টও তাই হয়ে গেল। এবার এই প্রিন্টের ভিতরে দীপ হালদারদের পরিচয় হলো, তারা নিজেদেরকে বলে কন্ট্রিবিউটিং এডিটর। অদ্ভুত এডিটর। কন্ট্রিবিউশন মানে কি, কন্ট্রিবিউটিং মানে কি, আমি লেখি ওই পত্রিকায়, তো তাহলে আবার এডিটর বলেন কেন? না, এডিটর না বললে তো আমি বিরাট সেটা প্রমাণ হয় না। ফলে ওদের জন্য এই টাইপের একটা নাম বরাদ্দ থাকে। আসলে মালটা হলো রয়ের মাল, রয়ের কাছ থেকে টাকা নিচ্ছি, এখন দীপ হালদারকে তো লিখতে দিতেই হবে, হচ্ছে রিলেশন তাদের মধ্যে। ওকে, সো কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদার দে প্রিন্ট পত্রিকাটা আর্টিকেল লিখছে। আর্টিকেল নামটাই অদ্ভুত, আপনাদেরকে নামটা পড়ে শোনাই। এই পত্রিকার এই লেখাটাই হচ্ছে আমার এই বক্তব্যের প্রমাণ। আপনারা নিজেই ওপেনলি এটা খুলে দেখতে পারবেন। লেখা আছে, হেডলাইন হলো হোয়াই বাংলাদেশ প্লেড এ বিগ রোল ইন বিজেপি's ওয়েস্ট বেঙ্গল উইন। কথা বুঝছেন নিশ্চয়ই। ওয়েস্ট বেঙ্গলে বিজেপি বিজয় লাভে বাংলাদেশ কেন একটা পজিটিভ রোল প্লে করলো? কই কি বাংলাদেশ বিজেপিকে যে জিতায় দিয়েছে কলকাতায়, পত্রিকা তাই দাবি করছে। ওকে, যেটা বলে নাই তা হলো বাংলাদেশ যে বিগ রোলটা প্লে করলো মোদির দলের জিতানোর পক্ষে, সেটা কি সে জেনে শুনে করেছে না জেনে করাটাকে আপনি বলতেছেন কোনটা? এটা পরিষ্কার করা নাই, শিরোনামের মধ্যে নাই। এটা লেখার ভিতরেও বুঝে নেন আর কি, কিন্তু নিজে মুখ দিয়ে এই কথাটা স্বীকার করবে না বাংলাদেশ এটা জেনে শুনে করছে কি না জেনে করছে। অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে বাংলাদেশ এটা করছে বলেই তো ইন্ডিয়াতে এরকম হচ্ছে, এর হচ্ছে তার ভাষ্য। তাহলে বাংলাদেশকে জড়ালো কেন? মানে কলকাতায় যে বিজেপিকে উত্থান ঘটানো হয়েছে কারচুপি করে, এই জন্য বাংলাদেশ দায়ী, এটা বললে যা হবে তাই সে বলতে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং না? তাহলে এই হচ্ছে সে বয়ান তৈরি করছে। অ্যাকচুয়ালি লেখাটা হলো রয়ের দিক থেকে এই করাটা যে এসআইআর করে বিজেপিকে জিতায় দেওয়াটা যে সঠিক হয়েছে, তার একটা বয়ান লাগবে না, সাফাই লাগবে না? এই সাফাই বয়ানটা তৈরি করার জন্যই দীপ হালদারের এই লেখাটা। এই জন্য এইবার এটা তো দেখতে খারাপ লাগে, ইলেকশনে কারচুপি করল কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাবারে ইন্ডিয়া, সে তো আমাদের অগ্রদূত সবকিছুর ব্যাপারে, সে তো খারাপ কাজ করতে পারে না। সো এই খারাপ কাজ করছে, এই জন্য বাংলাদেশ দুষ্ট। তো বাংলাদেশ খারাপ বলেই তো আমরা একটু খারাপ হয়েছি, অনেকটা এরকম। এখন সেখানকার বয়ানের ভিতরে কি আছে তা নিয়ে আসবো আপনাদের সামনে।
এবং সেই বয়ান কত দূর গেছে দেখবেন আপনারা। আচ্ছা, হিন্স দিয়ে দিন, মজা পাবেন। ফেসবুকে আজকে অনেকগুলো আর্টিকেল ছাপা হয়েছে, মানে স্ট্যাটাস। স্ট্যাটাসের সার কথা হচ্ছে দিফালদারের ওই লেখাটার বাংলা অনুবাদ। কি করতেছে না, সে বলতেছে না আমি দিফালদারের লেখা থেকে বলতেছি, কিন্তু দিফালদার যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে ঠিক একই যুক্তিতে সে প্রেজেন্ট করছে, অর্থাৎ যুক্তিটা সে ওখান থেকে পাইছে। ওই সাফাইটা দিয়ে সে অন্তত ফেসবুকে 2টা লেখা দেখছি আমি। তাহলে কোথেকে কোথায় যাচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। এবার আমরা সাবজেক্ট গভীরে ঢুকবো। তাহলে দ্য প্রিন্ট পত্রিকায় এই লেখাটা, তাহলে প্রিন্ট পত্রিকাও ওই গদি মিডিয়া পত্রিকা হয়ে গেছে, মানে যেহেতু পয়সা নিতেই হয়। আর রকে না লিখতে দিলে তো আপনি দেশদ্রোহী হয়ে গেলেন, এই জন্য দেওয়াই ভালো, পয়সাও দিতে আছে। সো এরকম একটা লেখা। আচ্ছা, এবার দীপ হালদার আর একটা পরিচয় দিই, এটা হচ্ছে বেশি ইন্টারেস্টিং। এটা দেখলে আপনারা অনেকটা বুঝে যাবেন কে দীপ হালদার। দীপ হালদার সম্প্রতি একটা বই লিখেছে, বাবা অনেক দিগ্গজ। এই বইয়ের নামটা দেখলে আপনি বুঝে যাবেন, ইনশাল্লাহ বাংলাদেশ। এটা কেমন কথা কয়? কলকাতার হিন্দু একটা ইনশাল্লাহ বাংলাদেশ বলে লিখে বই। ইনশাল্লাহ বাংলাদেশ। আর কি আছে দেখেন, সাব হেডিং আছে দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন। ওকে, কে কে লিখছে? 3জন লোক আছে লেখক, দীপ হালদার, জয়দীপ মজুমদার, আর এই তৃতীয়টা হলো ইন্টারেস্টিং। তৃতীয় লোকটা হলো শহীদুল হাসান খোকন। দেখে তো বোঝা যাচ্ছে মুসলমান, না মুসলমান। বাড়ি কই? আপনাদের খুবই পরিচিত মাগুরা, তার বাড়ি মাগুরা। হাসিনার সময় থেকে তো বটে, এখন আর বাংলাদেশে আসে না, ওখানেই থাকে। পুরা দিল্লি, কলকাতা বা ইন্ডিয়া জুড়ে যে আওয়ামী গংরা ঘুরে বেড়ায়, যেসব চক্রে গিয়ে বসে মিট করে, এই চক্রে উঠা বসা করে এই 3টা লোক। সো দীপ হালদার ওয়ান অফ দেম। আর এই খোকন, খোকন করে কি, ওদের ওখানে দেখেন গদি মিডিয়ার আবার 2টা টাইপ আছে। একটা ধরেন যে দ্য প্রিন্ট, ওখানে দিয়ে দিল প্রিন্টটা ছাপে দিবে, কিন্তু এটা প্রিন্ট নিজের মতো একটা কমার্শিয়াল পত্রিকা। কিছু পত্রিকা আছে মোদি কিনে রাখছে। কিনে রাখছে মানে কেউ লাইসেন্স নিচ্ছে, লাইসেন্স নিয়ে চালায় না সে, এটা মোদি নিজের মতো লোক দিয়ে দিচ্ছে, সেই চালায়। কিন্তু বাইরের দিক থেকে মনে হয় এটা একটা প্রাইভেট পত্রিকা। যেমন ইন্ডিয়া টুডে, এই নামে একটা পত্রিকা আছে। কার পত্রিকা শুনলে অবাক হয়ে যাবেন, অথচ সে পত্রিকাটা চালায় না, পত্রিকা মালিক সে। এবার পত্রিকা মালিক হিসেবে থোক টাকা মোদির কাছে এনে নিছে, কিন্তু পত্রিকা কি করে চলতেছে না চলতেছে, অফিস খরচ কেমনে আসে, কই থেকে আসে, এগুলো কিছু জানে না। সেগুলো সবই মোদির আলাদা লোক আছে, তাদেরকে দিয়ে করে। এই ইন্ডিয়া টুডে টাইপের পত্রিকায় এখানে লেখে শহীদুল খোকন, ওই যে থার্ড যে নামটা দেখলাম মাগুরাবাসীটা, হাসিনা আমল থেকে এখন তো আরো লেখে, অবাক হয়ে যাবেন লেখে পড়লে। কিন্তু ইদানিং আরেকটা কাজ তারা করে খুবই মারাত্মক। হাসিনার পক্ষে, বিশেষ করে ইউনূসের আমলে হাসিনার পক্ষে যতগুলা সেমিনার টেমিনার হয়, আলোচনা সভা হয়, থিঙ্ক ট্যাঙ্ক হয়, বা বাংলাদেশ বিরোধী যে থিঙ্ক ট্যাঙ্ক আছে ওখানে তাদের আলোচনা সভা বসছে দিল্লিতে কোথাও, যেখানে ধরেন বিনা সিকরি টাইপের লোক আছে, পুরাতন বিনা সিকরি চিনের কিনা আমি জানি না, চিনে রাখেন কাজে লাগবে। বিনা সিকরি এখন সরাসরি, বিনা সিকরি ব্যাকগ্রাউন্ড হলো সে ঢাকার একসময় রাষ্ট্রদূত ছিল ইন্ডিয়ার, খুবই নাকুচা মহিলা, সরাসরি এখন সে রয়ের পক্ষে হয়ে কাজ করে। কিরকম, কি ধরনের কাজ, যেখান থেকে শুরু তার কাজের, যেমন অনেক আমাদের শুনতে তো খুব আমরা ডলে পড়ি, দেওবন্দি, এই টাইপের পুরনো যত ইনস্টিটিউট আছে মুসলমান ইনস্টিটিউট করি, জামিয়া মিলিয়া বা দেওবন্দি টাইপের ইসলামী ট্র্যাডিশনাল যেসব ইনস্টিটিউট ওখানে আছে বা ইউনিভার্সিটি যেগুলো আছে, সেগুলো পরিচালনার জন্য পরিচালক বোর্ড আছে, বিনা সিগরিকে ওখানে ঢুকে রাখা হয়েছে। কাজ কি তার? এগুলোর ভিতরে সিলেবাস টিলেবাস যা আছে এগুলো নজরদারি করা, কোনো আবার রেগুল ইসলামের কিছু করে হালাইতেছে না তো। এত বড় একটা ওয়ারেন্ট টেরর যুগ গেল, এই যে তাকে ঢুকানো হয়েছে তখন থেকে সে এই
আর সেই সূত্রে সে বাংলাদেশের একটা বাপ হয়ে গেছে, বাপ মা আর কি। ক্লিয়ার? ফলে এখন হাসিনা ওখানে থাকার সময় যত কিছু এই ধরনের আলোচনা হচ্ছে, বাংলাদেশের নিউজ কি করলো, এই তার বিরুদ্ধে যেসব বক্তৃতাবাজিগুলো বকাবাজিগুলো হয়, এগুলো এক নেতা হলো বিনা শেখরি। আর এই আসরে আপনি এই তিনজনের পাইবেন, এই বইয়ের যে তিনজনকে বললাম। এই বইয়ের ভিতরে আছে যে কত ধরনের ষড়যন্ত্র ছিল হাসিনাকে ফালানোর জন্য। ইন্ডিয়াতে এই ব্যাখ্যা খুব খায় লোকে যে আমেরিকানরাই হাসিনাকে ফালাই দিছে। হাসিনা নিজে শুরুর দিকে বলছে, আবার সে আর এক সময় বলছে যে না, আমেরিকা আমাকে ফালায়। ফলে এই নিয়ে হাসিনার নিজের ভিতরে দুই ধরনের মতামত আছে। আর ফ্যাক্টস হলো একেবারে করাক ফ্যাক্টস হলো যে 3 বছর বাইডেন আন্দোলন করেছে, 21, 22, 23। থার্ড ইয়ারে গিয়ে বাইডেন টের পাইছে যে সাকসেসফুল হইতে পারতেছে না, বাংলাদেশের মুভমেন্টটা সাকসেসফুল হচ্ছে না। তখন সে ফোর্থ ইয়ারে গিয়ে দ্রুত গুটাই দিতে হবে, সেই জন্য সে হাসিনার সাথে কম্প্রোমাইজ করে ফেলে। সে যে কম্প্রোমাইজ করছে এটা আমার ক্যাম্পেইন না, বানাইন না, কথা না, প্রমাণ হলো যখন ফোর্থ ইয়ারে হাসিনা ইলেকশনটা করলো, অর্থাৎ 24-এ 7ই জানুয়ারি, ইলেকশনের পরের মাসে 5ই ফেব্রুয়ারি হাসিনা একটা চিঠি লিখেছে বাইডেন, এবং প্রকাশ্যে বাইডেন হাসিনাকে চিঠি লিখছে। চিঠিতে কি আছে যে তারা একসাথে কাজ করতে চায়, এই দুটো কথা পিটার হাস এই চিঠিটা ক্যারি করে আনছে ফিজিক্যালি, এবং ফিজিক্যালি চিঠিটা হাসিনার কাছে পৌঁছে দিচ্ছে আনুষ্ঠানিকভাবে। তো চিঠির ভিতরে সার কথা কি আছে তাও বলতেছে। ফলে একটা কম্প্রোমাইজ যে হয়েছে, এটা আমার কোনো প্রপাগান্ডা না, এটা হচ্ছে ইনফরমেশন সোর্সটা। ফলে এখন হাসিনা যদি বলে যে আমেরিকা আমাকে ফালাইছে, এই কথা খাইব না। তা ওই তাহলে কি ছিল? আপনারা একসাথে কাজ করার কথা বললেন, তাহলে কেমনি? তো ওই সময় বলেন নাই কেন? কিছু তো বলেন নাই আপনারা। এবং আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে বাইডেনদের সাপোর্ট বা বিএনপির মুভমেন্ট রাস্তায় এলোমেলো হয়ে গেছে। তো ইলেকশনের পরে তো বিএনপি পুরো ছেড়ে দিছে। বহু ভিডিও পাবেন যেখানে বারে বারে বলতেছে মির্জা ফখরুল যে আমরা এই আন্দোলনে নাই। এটা বলতেছে কেন? কারণ ওরা ধরে নিয়েছে ইলেকশন হয়ে গেছে, ফলে নেক্সট 5 বছর কিছু হবে না। হাজারা কর্মীদেরকে জেলে পাঠায়, এগুলো পয়সা নষ্ট হবে, আমাকে খোঁচাখুচি করবে, ভাই আমি দিতে পারবো না। সো এখন আর কিছু হবে টাবে না, পরে আবার দেখা যাবে নি। হ্যাঁ, ব্রেক, ঘুমাও একটু। এই জন্য সে বারে বারে বলতে যা মুভমেন্ট হচ্ছে এগুলোর সাথে আমরা নাই। ফখরুল বারবার এটা বলছে। ফলে আজকে উল্টা ঘুরে দাবি করলে হবে কি যে আমরাই বিপ্লবের নায়ক। এগুলো তো বিএনপির প্রতিটা ইস্যুতে তো অন্তত 3টা ভাষ্য আছে, একটা ভাষ্য নিয়ে থাকে নাই তো। এই কারণে দীপ হালদার, এক কথায় বলতে গেলে এখন যে দীপ হালদার এখন ইন্ডিয়াতে বসে হাসিনা কি করতেছে তার তৎপরতার সাথে সংশ্লিষ্ট দীপ হালদার। এটা যে ব্রডলি যদি বলি, তাহলে এই দীপ হালদার পরিচয় পাওয়া যায়। দীপ হালদার আসল পরিচয় আমি কি দিয়েছি? আমি বলেছি সে একটা রয়ের হয়ে কাজ করার সাংবাদিক, অ্যাসাইনমেন্ট যেভাবে দেয় সেভাবে। আর কোন পত্রিকায় জড়ায় আছে এটা কিছু লাগে না, খালি গিয়ে দাবি করলে ওই পত্রিকার আমার কন্ট্রিবিউটিং এডিটর হয়ে গেল। এটা তো রয়ের হয়ে একটা জায়গা তো সব পত্রিকাতে রেখেই দেওয়া আছে। ফলে উনি কি করেন এটার বলার জন্য অন্য কিছু খুঁজতে হবে না। ওকে, আমরা সাবজেক্টে চলে যাই। তাহলে পত্রিকাটা কি লিখেছে কি আসলে? আমি মনে করি আমার এই লেখা বক্তব্যটাকে বুঝতে গেলে পরে সবাইকে এইটা পাঠ করতে হবে। আমি এখনো পর্যন্ত এই লেখাটা কোথাও অনুবাদ হয়েছে দেখি নাই, যেহেতু রিলেশনটা বুঝে নাই মানুষের। ওকে, আচ্ছা, এই যে বইটা লিখেছে, বইয়ের নিচে কিন্তু আরেকটা শব্দ আছে ইন্টারেস্টিং, ইনক্লুডস অ্যান্ড এক্সক্লুসিভলি শেখ হাসিনা রিলেটেড স্টোরি। এই যে বই শিরোনাম দিয়েছি, নিচে এই যে লেখা আছে এখানে। ফলে এতক্ষণ যা বক্তৃতা মারলাম তার একটা রিলেশন নিশ্চয় খুঁজতে পারছেন এখন। ওকে, এখন আসেন সে কি বলতে চাচ্ছে আসলে। প্রথমে সে বলতেছে, আচ্ছা তাহলে সাফাইটা কি, কেন কলকাতাতে বিজেপিকে ক্ষমতা আনতেই হলো? ইউনূসের আমলে, সার কথাটা হলো ইউনূসের আমলে বাংলাদেশের প্রচন্ড ইসলামী জঙ্গি নাকি তৎপর শুরু হয়েছিল। এটা হচ্ছে প্রথম মানে সার দাবি, সেন্ট্রাল দাবি। প্রমাণ হলো একটা হিন্দু গার্মেন্টস ওয়ার্কার, ময়মনসিংহে বোধহয় কোথাও হবে। তো ময়মনসিংহে মানে বুঝতে পারেন এটা খুব যে একটা সেন্ট্রাল কোনো ঘটনা তা না।
আচ্ছা, পোস্ট হাসিনা ওই লিখতেছে। আচ্ছা, এটা সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট আগে বলে নি। মমতা হলো একটা লেফটিস্ট। এটা আবার কেমন কথা কইলো? মমতা সে নাকি লেফটিস্ট। আন্ডার ব্যানার্জি, মানে মমতা ব্যানার্জি রিমেইন্ড লার্জলি লেফট। মমতা কোনোদিনই লেফট পার্টি করে নাই। মমতা এক্স কংগ্রেস করা মহিলা, কংগ্রেস দল করেছে সারা জীবন। শেষের দিকে এসে নিজেই যে দলটা করছে এই জন্য নাম হলো তৃণমূল কংগ্রেস। আর এই তৃণমূলের কংগ্রেস হিসাবে কলকাতায় সরকার গঠন করতে পারছে 2011 সালে প্রথম। 2011 সালের আগে পর্যন্ত 30 বছর ধরে সিপিএম ক্ষমতায় ছিল, কমিউনিস্টরা, জ্যোতি বসুর পার্টি সিপিএম। মমতা কোনোদিনই সিপিএম এর মেম্বার ছিল না, সভাপতি সিপিএম এর সাথে সাথে বিরোধী ছিল, সিপিএম বিরোধী বলেই তো সিপিএম কে ফালাই দিয়ে সে ক্ষমতায় আসছে। অথচ সে দাবি করছে ব্রডলি মমতা হলো লেফটিস্ট। লেফটিস্ট বলতে কি বোঝাচ্ছে? আরো ভয়ঙ্কর একটা শব্দ ইউজ করছে। সেই জন্য মমতা যেহেতু লেফটিস্ট, মানে লাল, তাহলে লাল থেকে এটাকে স্যাফরন, গেরুয়া, এটা একটা বিরাট বিপ্লবী ঘটনা। তো ওয়েস্ট বেঙ্গল বা মমতা লাল ছিল কবে? ওয়েস্ট বেঙ্গলকে যদি লাল বলতে চান 2011 সালের আগে। এরপরও মানুষ প্রশ্ন তুলবে যে সিপিএম কি আসলে লাল? এই প্রশ্নটা আছে, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু মমতা লাল কিনা, মমতা বামপন্থী কিনা, দিস ইজ টু মাচ। মমতা কি কখনো কারখানা মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা নিতে হবে এরকম দাবি করছে কখনো? তো তাইলে ওকে কোন যুক্তিতে আপনি বাম বলতেছেন, লাল বলতেছেন? কিন্তু তার লেখার ভিতরে এইবার দীপ হালদার লিখতেছে এইটাই তো, দীপ লাল কেন সাফরন হয়ে গেল? জাস্টিফিকেশন কি? না, এরা তো আগে, ব্রডলি বললে এরা তো বাম ছিল। সো বাম বলাটা হচ্ছে তার জাস্টিফিকেশনের অংশ, ঠিক আছে? এখন আসেন, বাম বলে যে জাস্টিফিকেশনটা দিতেছে, তাই বলছে ওকে, উইথ দ্য বিজেপি's ইলিগ্যাল বাংলাদেশি মাইগ্রেন্ট ন্যারেটিভ, মানে ওদের ভাষায় অমিত শাহের একটা ইয়ে আছে, ঘুষপেটি, ঘুষ, ঘুষে যাওয়া মানে অনুপ্রবেশকারী। বাংলাদেশের মুসলমানরা খালি অনুপ্রবেশ করে আছে। কলকাতায় যত মুসলমান দেখেন এরা বাংলাদেশ থেকে আসছে। এটা হচ্ছে অমিত শাহ শুরু করা বিজেপির একটা ন্যারেটিভ। এইটি সে বলতেছে বিজেপির যে ন্যারেটিভ, যে বাংলাদেশ থেকে ঘুষপেটিরা ঘুষপেটি করে বাংলাদেশি মুসলমানরা সব ইন্ডিয়া ঢুকে গেছে। অর্থাৎ সে ইন্ডিয়াতে যে, মানে কলকাতায় যে কোনো মুসলমান থাকতে পারে এটা স্বীকার করছে না। অ্যাজ ইফ এটাতে স্বীকার করা না করা, বিতর্ক তোলা না তোলার উপর নির্ভর করে যে কলকাতায় আদৌ কোনোদিন মুসলমান ছিল কি ছিল না। এটার জন্য নির্ভর করে যে সে এটা নিয়ে তর্ক তুললে এটা নাই হয়ে যাবে। সো এই হলো তার অনুপ্রবেশকারী। সো যেহেতু অনুপ্রবেশকারী, তাদের পুশিন উল্টা, বাংলাদেশের দিকে ঠেলে দাও, ফেরত পাঠা দাও। এই হচ্ছে যা বিজেপির পুশিন আর্গুমেন্টের সাবস্ট্যান্স। ও সেই কথাটাকে বলছে যে যদি এরকম একটা আর্গুমেন্ট আছে, ন্যারেটিভ আছে বিজেপি, মানে ও এখানে আবার নিজেকে বিজেপি থেকে ডিস্টেন্স তৈরি করছে, একটা দূরত্ব তৈরি করছে। না, এটা আমার বক্তব্য, এটা বিজেপির বক্তব্য। এ ডিস্টিংক্টলি লেফট স্টেট, দেখেন সে কিন্তু ডিস্টিংক্টলি সুনির্দিষ্ট করে, যারা লেফট স্টেট, মানে ওয়েস্ট বেঙ্গলকে লেফট স্টেট বলে, লেফট স্টেট বলার হোয়াট ইজ দ্য জাস্টিফিকেশন? 30 বছর ধরে শাসনের পরে এই মমতার আমলে 11 সালের পর থেকে একটা বা দুইটা ছাড়া সিপিএম এর কোনো এমপি পাস করতে পারেনি। গত বছর তো না কংগ্রেস না সিপিএম কারো একটা সিট ছিল কতবার। এই যে এবার যে ইলেকশনটা হচ্ছে 5 বছর আগেরটার কথা বলছি। তাহলে একে লেফট স্টেট বারে বারে বলার প্রয়োজনটা কি আসলে? এর চেয়ে আসল জায়গাটা লেফট বলে বলতে পারে যে সাপ্রেন হওয়াটা জাস্টিফাইড। এইবার সে বলতেছে যে কলকাতায়
সিঙ্গুরে একটা আন্দোলন, সিঙ্গুর বলে একটা জায়গা, ওখানে একটা আন্দোলন হয়েছিল যে বড় ফ্যাক্টরিওয়ালারা টাটাকে ফ্যাক্টরি করতে দেওয়া হবে কি হবে না, এটা ছিল একটা তর্কের বিষয়। কখনো সিপিএম আর্গুউ করেছে দেওয়া যাবে না, কখনো মমতা করেছে, কিন্তু এটাই ছিল একেবারে লোকাল পলিটিক্স একটা, এর সাথে কোনো ইডিওলজিক্যাল জিনিস ছিল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ও ধরনের চেয়ারের ভেতরে ইডিওলজি ছিল। এই জন্য লেফট স্টেট কথাটা, বাম রাজ্য একটা, এটা বলে জাস্টিফিকেশনটা খুঁজতেছে যে এখন বিজেপি আসাটা তাহলে কেন জরুরি ছিল, কেন সাফাইওয়ালা জাস্টিফাইড, এইটা বলার জন্য বলতেছে ওটা মমতাকেও বামপন্থী বানায় দিচ্ছে। এনিওয়ে, so a distinct left state that had mostly kept the Hindu-Musliman binary out of poll. এটা হচ্ছে ইন্টারেস্টিং। এটা লেফট হওয়ার জন্যই কলকাতার ইলেকশনগুলোতে, মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনে সে হিন্দু মুসলমানের ক্যাচাল আনতে দেয় নাই। এইটা হচ্ছে বিজেপির জন্য প্রবলেম। যেহেতু মমতা আসতে দেয় না, তাহলে মমতাও নিশ্চয়ই বাম, এইরকম একটা আর্গুমেন্ট সে দিচ্ছে আসলে, দিয়ে বলতেছে যে এইটা আর একই রকম থাকলো না, এই যে আমরা যে নির্বাচন এমনটা করলাম এসআইআর দিয়া, তাহলে আর আমরা এখন হিন্দু মুসলমান দিয়ে ইলেকশন করতে হবে। সারা ইন্ডিয়া হিন্দু মুসলমান দিয়ে ইলেকশন হচ্ছে, আমরা কলকাতায় পারি নাই, ওয়েস্ট বেঙ্গলে পারি নাই, এখন পারছি। এটা হচ্ছে সাকসেস এবং জাস্টিফিকেশন। বোঝা গেছে নিশ্চয়ই। এসেনশিয়ালি রেড স্টেট ইনটু এ স্যাফরন স্টেট। দেখেন দেখেন, আগে নাকি মমতার আমলে এটা রেড স্টেট ছিল, এটা এখন স্যাফরন স্টেট, গেরুয়া রাজ্য বানানো হলো। অদ্ভুত অদ্ভুত সব আর্গুমেন্ট এগুলা, অলমোস্ট এ কালার রেভলিউশন। বিজেপির উত্থানটা একটা কালার রেভলিউশন। নিচে লিখছে, বাট ওয়েস্ট বেঙ্গল ইভেন আন্ডার ব্যানার্জি রিমেইনড লার্জলি লেফট। এটা হচ্ছে তার প্রথম পয়েন্ট, যেহেতু এটা লেফট ছিল, ফলে কালার রেভলিউশন করে ওটাকে উড়া হলায় দেওয়া, যেটা ধর্ম দিয়ে ইলেকশন হতে দিচ্ছিল না, ধর্মভিত্তিতে, এটা আমরা হতে দিতে পারছি, সো ইট ইজ এ সাকসেস। এটা হচ্ছে প্রথম পয়েন্ট তার। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইন্টারেস্টিং, এটা হচ্ছে হেডলাইন হলো পোস্ট হাসিনা। পোস্ট হাসিনা নাকি বাংলাদেশে হাসিনার পড়ে যাওয়াতে, হ্যাঁ, সেই ময়মনসিংহের সেই যে হিন্দু লেবারটা, তার নাম ছিল দীপচন্দ্র দাস, একই দ্বীপ। কি ছিল আসলে ঘটনাটা? ঘটনাটা হলো যে ওই কারখানায় সে একটা লেবার লিডার ছিল আসলে, ফলে ম্যানেজমেন্টের দিক থেকে দেখাশোনা করতো, ঠিক মালিক না, ম্যানেজমেন্টের দিকে দেখাশোনা করতো, যে তার সাথে তার একটা কনফ্লিক্ট ছিল, সেই লোক তাকে সুযোগ পেয়ে তাকে বাইর করে দিচ্ছে, চাকরি খাইয়ে দিয়ে। এইবার সে যখন বাইরে, আমার ধারণা এখানে র করছে কি, এটাকে একটা হিন্দু মুসলমান মারামারি কেস দেখায়, ওকে পিটায় মারার ব্যবস্থা করছে। মাইরে এটা একটা শ্রমিকের মৃত্যুর ঘটনা না, মালিক শ্রমিকের কাছে না, এটা হিন্দু মুসলমানের কাছে। এইবার এটাকে নিয়ে তারা বিরাট বিশাল আন্দোলন করে তুলছে। আমার এই কথা শুনে অনেকে মনে হবে, না আপনি আবার বেশি দোষারোপ করতেছে। আচ্ছা, আপনার হেল্প করে দিক তাহলে, আপনাদের দেখাই দিয়ে আপনার মনে পড়বে অনেকে। হঠাৎ করে আমাদের এখানে মাজার ভেঙে দেওয়ার আন্দোলন শুরু হয়েছে। এটি কি আসলে শুরু হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে, ঈশ্বরদীর একটা কাহিনী দিয়ে। ফ্যাক্টস হচ্ছে আমাদের এখানে মাজার পক্ষে, মাজার বিপক্ষে, বিপক্ষে লোক আছে, বিপক্ষে যথেষ্ট স্ট্রং, ফলে এগুলো লেগেই আছে, লোকাল ঘটনার সাথে থাকে কম বেশি। এই ধরনের ঘটনা যখন ইউনূসের আমলে হয়েছে, তখন এটার ভিতরে ঢুকছিল, ঢুকে মাজার বিরোধী কেন করা হলো, না না না, এই তো সংখ্যালঘুদের মুসলমান নির্যাতন হচ্ছে, বা যারা জঙ্গি ইসলামিক রেডিক্যাল ইসলামের বিরোধিতা করতে যাচ্ছে, না না, এই তো জঙ্গি ইসলাম বেড়ে গেছে, তার প্রমাণ হলো মাজার আক্রমণ করতেছে, এই বলে ওটাকে আরো ফুলায় ফেরা দেখানো। এটা নিয়ে এবার মনে করেন পাল্টাটা মিছিল করলো,
না, আমাদের এখানে স্টাইলটা এটা ছিল না। আমাদের এখানে একদল করছে, আরেকদল বলছে না এটা ভালো হয় না, মাঝখান থেকে মুরব্বীরা যে বলতে এই রাখ যাও, হচ্ছে বাংলাদেশের স্টাইল। ফলে আমাদের এখানে ওই লাল সালু উপন্যাসও যেমন আছে, লাল সালুর পক্ষে আছে, বিপক্ষেও আছে, এবং এটা আজকের ব্যাপার না, এটা বহুদিন থেকে আছে। এবং এই লাল সালুর পক্ষে থাকা বা বিপক্ষে থাকা দিয়ে বাংলাদেশের জঙ্গি ইসলাম আসতেছে তার পক্ষে এটাকে যুক্তি হিসেবে দাঁড় করানোর কোনো সুযোগই নেই, কখনোই ছিল না। লাল সালু উপরে লাগেছে পাকিস্তান আমলে, ওটা দেখেই বোঝা যায় আসলে। আর এটা করা আরেক মুশকিল হচ্ছে যে চিটাগাং মাঝ ভান্ডারি, আপনি চিটাগাং গিয়ে মাঝ ভান্ডারির বিরুদ্ধে বলবেন, খুব কঠিন কাজ এটা। মাঝ ভান্ডারির পক্ষে বলার মতো বহু লোক আছে, নিরপেক্ষ বহু লোক আছে যারা এটাকে প্রোটেক্ট করবে, বলে না এটা ঠিক না, ট্র্যাডিশনালি খুব দরকার এটা। সিলেটে যাবেন আপনি, মাজার আপনার শাহজালালের মাজার, এটাকে আপনি কি বলবেন, এটা এগেনস্টে যাবেন, পুরো সিলেট আপনার বিরুদ্ধে চলে যাবে। ফলে আমাদের এখানে মাজারের পক্ষে বিপক্ষে দুটোই আছে, কোথাও কোথাও এলাকা ভেদে মাজারের পক্ষেই লোক বেশি এলাকায়। এটা হচ্ছে আমাদের এখানে, আমরা এগুলা নিয়ে আসি। একটা কথা মনে করাই দিই, যারা এটাকে জঙ্গি আমল হচ্ছে বলে দেখানোর চেষ্টা করছে, দে আর দ্য আসল কালপ্রিট। প্রমাণ দেখেন, বহু পুরনো ট্র্যাডিশনাল আমাদের পুরান ঢাকায় হোসেনি দালান এলাকা বলে একটা জায়গা আছে। হোয়াট ইজ হোসেনি দালান? এইটা হলো শিয়াদের মসজিদটা, এই জন্য জায়গাটার নাম হোসেনি দালান। একদিক থেকে দেখলে এটা বুয়েটের পিছনে হয়, আবার আরেকদিক থেকে দেখলে পুরানা জেলখানাটা ছিল তার কর্নারে, লোকেশনটা এরকম। ইন্টারেস্টিং ঘটনাটা হলো, ওখানে নামাজ পড়তে যায় এলাকার যারা বাসিন্দা পুরান ঢাকার, তারা সবাই শিয়া না, কিন্তু সবাই নামাজ পড়ে। এই অদ্ভুত কাণ্ড, এটা তো দেখতে পাওয়া যায় না, এরকম তো না জিনিসটা, যেরকম আমরা শুনি। কিন্তু এই হোসেনি দালানে ট্র্যাডিশনালি এরকম মিলেমিশি আছে তারা। এইটাতেও এই হাসিনা আমলে সম্ভবত 11 সালে ওখানে একটা বোমা ফুটানো হয়েছে। এই বোমা ফুটানোর পরেও ওই আগেকার যে ওই এলাকার ট্র্যাডিশন ছিল, ওইটাই আবার ফেরত আসছে। এটা যে বাংলাদেশের স্টাইল। আসলে যদি আপনি খুঁজতে যান, বাংলাদেশের সুন্নি হয়তো 90% সুন্নি, এরকম পাবে না, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি মুসলমান। তো এখানে এই সুন্নি মুসলমান বলতেছে আবার এরকম মিলমিশ, এটা খুব বড় ব্যাপার না, এটি এভাবে দেখার চেষ্টাও আছে। কম্পেয়ার টু দেখেন পাকিস্তানে শিয়া সুন্নির বিভেদ প্রচন্ড, এবং ওয়ারেন টেররের আমলে ওর মসজিদে হামলা করেছে, শিয়া মসজিদে হামলা করেছে, সুন্নিরা পাল্টা শিয়াদের মসজিদে হামলা করেছে, এরকম ঘটনা ঘটছে। আমাদের এখানে এই যে বললাম কিভাবে ঘটছে এটা। ফলে আমাদের এখানে এই মাজারকে কেন্দ্র করে কোনো ইয়ে নেই, ফাটাফাটি করতে হবে, এরা উপরে ভালা দিতে হবে, এরা এরকম নেই। আহলে হাদিস টাইপের গ্রুপ আছে, হ্যাঁ ও আছে, অপোজিট আছে সালাফিস্টটা, যেটা একদম সালাফিস্ট, ওটাও আছে। তা আমাদের এখানে সবগুলোই আছে আসলে। এইটার মধ্যে বাহার ঢুকেছে আসলে ঢুকায় মাজার বিরোধী একটা মুভমেন্ট বাইর করছে ইউনূসের আমলে, এবং এটাকে দেখানোর চেষ্টা করছে জঙ্গিবাদ বাড়ছে, রেডিক্যাল ইসলাম বেড়ে গেছে ইউনূসের আমলে। এই আর্গুমেন্টটা তারা তুলে নিয়ে আসছে, দিয়ে এখন দাবি করতেছে যে ওই দীপ দাস ওকে মারছিল জঙ্গি ইসলাম। এই গল্পটা দিচ্ছে না, দেওয়ার জন্য দীপ দাসকে মারছে, তারাই লোক দিয়ে মারাইছে। আদারওয়াইজ এই সংঘাতের শুরু তো আসলে এটা লেবার ডিসপিউট। আপনি এটা প্রমাণ করেন যে হু ইজ দ্য বেনিফিশিয়ারি, দীপ হালদারকে মেরে কার কি লাভ হয়েছে, মানে কার, মানে ও ইজ দ্য বেনিফিশিয়ারি, এটাতে লাভ হয়েছে কার, আমি লাভ হয়েছে কার এটা খুঁজে পাবেন না। এবং আমি যতটুকু জানি ইয়ের আমলে, ইউনূসের আমলে এটা নিয়ে বিচার হয়েছে, মামলা দেওয়া হয়েছে, যা থেকে পারা যায় অ্যারেস্ট করা হয়েছে। সো এই লিগ্যাল প্রসেস ইজ অন দ্য ওয়ে, তেমন না যে কেউ কিছু করে নাই। কিন্তু এটাকে দেখানো হয়েছে যে হিন্দু মারা হয়েছে, খুব খারাপ। এখন আসল তামসার খবরটা শুনেন, দীপ হালদার দাবি করতেছে ওই মারাটার কারণে এখন কলকাতায় বিজেপি আসছে। কনক্লুশন মজা না, মজা পাইছেন? তাহলে তত্ত্বটা কিভাবে, যে হাসিনা ইউনূসের আমলে রেডিক্যাল ইসলাম বেড়ে গেছিল, প্রমাণ
দীপ হালদার এরকম হত্যা, এবং হত্যার পরে এই শুভেন্দু কলকাতায় বাংলাদেশ এম্বাসি দিকে প্রতিবাদ জানিয়েছে, মিছিল করেছে। সেগুলো হচ্ছে প্রমাণ। শুভেন্দুদের উত্থান, বিজেপির উত্থান। কেন কেন বাংলাদেশে হিন্দু মারা হলো, তারই প্রতিবাদ স্বরূপ কলকাতাতে বিজেপি জ্বালা করছে। মজা না? সে কারণ দেখাচ্ছে কিন্তু কেন। এইটাই এই জন্য শিরোনামটা কি বলেছিল, শিরোনাম বলেছিল যে কেন কলকাতায় বিজেপি আসলো, কারণ এতে হোয়াই বাংলাদেশ প্লেড এ বিগ রোল ইন বিজেপি's ওয়েস্ট বেঙ্গল উইন। দেখেন প্রথম কারণটা বললো সে, বিজেপি জিতছে কেন, কারণ দীপ হালদারকে তোমরা মারছো কেন। দীপ দাস, হ্যাঁ, দীপ দাসের মারার পক্ষে হিন্দু উত্থান গড়ে গেছে একটা কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, এবং সেই উত্থানের ঠেলায় বিজেপি জিতেছে। আচ্ছা, তো এই কেসে মমতা কি বলছিল দীপ দাসকে মারাটা ঠিক আছে না? তো তাহলে এটা মমতার বিরুদ্ধে এটাকে নিয়ে যাওয়ার দরকারটা কি, নিয়ে গেল কেমনে? কথা কোনো তাল নাই, কিন্তু জাস্টিফিকেশন দিচ্ছি কি দেখেন। ওকে, সেকেন্ড পয়েন্ট গেল, বাংলাদেশই আসলে দায়ী কলকাতায় বিজেপির উত্থানের জন্য। দুইটা কারণ দেখানো হয়ে গেল, তৃতীয় কারণ শোনেন এখন। তৃতীয় কারণ সাংঘাতিক। এটা মতুয়া ইস্যু। এখন বাংলাদেশে যারা খবর রাখে না এগুলো জিনিসে, তাদের কাছে মনে হয় মতুয়া এরা কারা। মতুয়া হলো হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচের একটা জাত। কোথায় অরিজিন হলো গোপালগঞ্জি। গোপালগঞ্জিতে এটা বোধহয় ওরাকান্দি বলে একটা জায়গা আছে, গ্রাম আছে সেখানকার, সেখানকার অরিজিনালি। পরবর্তীকালে এটা ছড়াই ছিটাই গেছে, ছড়ায় একটা অংশ সাতক্ষীরা পর্যন্ত জায়গায় পাইবেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, মোদি একবার বাংলাদেশে এসছে, সাতক্ষীরায় ওরাকান্দি দেখতে, এই মতুয়াদেরকে সাতক্ষীরা দেখতে গেছিল। ঘটনা হলো এটা নিয়ে বাংলাদেশের আর্মির ভিতরে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। কি কেস, মোদি কেন সাতক্ষীরা যাইতেছে, সাতক্ষীরা করে বর্ডার এলাকা, মানে কিছু বানাইন না গল্প আছে। সাতক্ষীরা শুনলে বলে এটা ল্যান্ড ইন্ডিয়া, কারণ সাতক্ষীরা হলো বর্ডার এলাকা। নিশ্চয়ই তোমরা সাতক্ষীরা যাইতেছো কোনো একটা গ্যাঞ্জাম করেছে। অ্যাকচুয়ালি মোদি গেছিল। আচ্ছা, পরে আসতেছি। এই মতুয়াদের যে অর্গানাইজ করেছিল যে লোকটা, তার নাম হলো হরিচাঁদ ঠাকুর। কেউ বলে সে ব্রাহ্মণ ছিল, কিন্তু ওদের দুর্দশায় ওদেরকে অর্গানাইজ করেছিল বলে সেই ওইটার একদম বাবা ঠাকুর হয়ে যায়, এরকম একটা অবস্থা। কিন্তু সময়টা এখন খেয়াল রাখেন, হরি ঠাকুর মারা গেছে 1878 সালে, ব্রিটিশ ইন্ডিয়ায়। খেয়াল রাখেন ভালো করে। মুভমেন্টটা হলো নিচু শ্রেণীর হিন্দুদের নিজেদের রাইট নিয়ে আসা। ইনফ্লুয়েন্স তারা সবচেয়ে বেশি চৈতন্যের দ্বারা। লালন ঠিক না, লালনও যেমন চৈতন্যের দ্বারা ইনফ্লুয়েন্স, সেরকম এরাও চৈতন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড, যেটাকে বলে যে বৈষ্ণবদের দ্বারা ইনফ্লুয়েন্সড। কিন্তু আবার বৈষ্ণবদের সব রিচুয়ালস তারা পালন, ইউজুয়ালি তাই হবে, ওরকম একটা ইয়ে। হরিচাঁদ ঠাকুরের নাতিরা এখন প্রথম যারা পলিটিক্যাল পার্টিতে গেছে। শুরুর দিকে তারা কোনো পলিটিক্যাল পার্টিতে যেতে চাইতো না, হ্যাঁ সম্পর্ক আছে একটা দূর থেকে এতটুকু। কিন্তু এরা ইন্ডিয়া চলে যাওয়া শুরু হয়েছে 47-এর আগে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ঝলক করে গেছে, গিয়ে কলকাতাতে গিয়ে, মানে ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে এরা আবার অর্গানাইজ হচ্ছে। এই অর্গানাইজ ভাবে তারা বসবাস করে, যেহেতু চাপ আছে তাদের উপরে। প্লাস ওখানে গিয়ে নাগরিকত্ব পাওয়া না পায় এগুলা নিয়ে প্রায় কেউ খোঁচায়। তাদের যারা ওদের ভোট চায়, তারা ভোট নিয়ে ওদেরকে লাগবে না, নাগরিকত্ব লাগবে না, ওরা এখানকারই, এই টাইপের কথা বলে ওদের পক্ষে থাকবে। আর ওরা বিরুদ্ধে থাকবে যে ভোটার, মানে যে ক্যান্ডিডেট, সে বলবে যে না তার নাই ইউজুয়ালি। সো জিনিসটাকে ভোটের ইস্যু বানিয়ে দিচ্ছে। তারা বারে বারে এই পিং পং বলের মতো দুই পক্ষের দ্বারা ইউজড হয়েছে। সর্বশেষ যেটা হচ্ছিল, তারা মমতার পার্টি থেকে এমপি হয়ে গেছে, রাজ্যসভার এমপি। এটা হচ্ছে প্রথম
তার ফল স্বভাবতই যখন মোদিদের এদিকে চোখ পড়লো, তখন মোদিরাও ওদের আর এক আত্মীয়কে নিয়ে গিয়ে তাদের, এই লোকটার নাম সম্ভবত শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর এখন প্রতিমন্ত্রী রীতিমতো কেন্দ্র সরকারের, বুঝতেই পারেন থেকে কোথায় নিয়ে গেছে। এখন বলেন তো দেখি, এই মতুয়াদের ভিতরে বাংলাদেশের রোলটা কি? আপনি এটা দাবি করতে পারতেছেন না তাদেরকে নিচে হিন্দু বানাইছে মুসলমানরা বাংলাদেশের। অবিভক্ত ব্রিটিশ ইন্ডিয়া মানে হিন্দু ডমিনেন্সিতে আছে, জমিদার হিন্দু ডমিনেন্সিতে। ফলে তারা যদি অত্যাচারিত হয়ে থাকে, তারা হিন্দুদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে। মুসলমান নিজেই তো আর এক অত্যাচারিত, সে কেমনে অত্যাচার করে যেখানে রুস্তম হলো জমিদার হিন্দু। মতুয়াদের মতুয়া হওয়ার পিছনে, নিষ্পেষিত হওয়ার পিছনে মুসলমানদের, পূর্ববঙ্গীয় বাংলার মুসলমানদের কোনো ভূমিকা নাই। হচ্ছে এটাও একটা ডিফল্টের পয়েন্ট। মতিয়া মুতুয়া ইস্যু নাকি আমরা তৈরি করছি পদ্ধতি। ওখানে সে বলতেছে, মতুয়া নিজেই বলতেছে যে মতুয়া ফ্যাক্টর বলে শেষ, কিন্তু নিজেই বলতেছে 36 সালের দেশভাগের পরে মতুয়াদের মূল কেন্দ্র ওরাকান্দি বর্তমানে গোপালগঞ্জ, সেটা পাকিস্তানের পরে, তখন অনেকে ভারতে চলে যান। তো ভারত তো 47 সাল আগেও যাচ্ছে তারা। 49 থেকে 50 সময় দাঙ্গার সময় দেশ দেখ। আচ্ছা, এখানে একটা গল্প মারছে দাঙ্গা, এই যে দাঙ্গার কথা বলা হয় 50-এর দাঙ্গা, ব্যাপারটা এরকম ছিল কেউ বাংলাদেশ থেকে হিন্দুরা ভাগছে নাকি একই সঙ্গে কলকাতার মুসলমানরা বাংলাদেশে আসছে? আমরা আনিসুজ্জামান, এই যে বিখ্যাত লোকটা, বাংলাদেশে কখন আসছে কেউ খবর নেন নাই। 1955 সে বেশিরভাগ বাংলাদেশে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসা মুসলমান, তারা 50-এর ধাক্কায় আসছে। একটা উদাহরণ দিই, জলজান্ত উদাহরণ, বড় কমিউনিস্ট বদরুদ্দিন উমর, ওনারা বাংলাদেশে আসছে কবে? বাড়ি কিন্তু বর্ধমানে, ওই একই 50-এর পরে। তারা বলে 50-এর দাঙ্গার পর, তো 50-এর দাঙ্গা মানে ওয়েস্ট বেঙ্গল দাঙ্গা হয়েছে। বর্ধমানে তাদের মতন আদা জমিদারি ইনফ্লুয়েন্সিয়াল লোক একটা, তার বাপ রীতিমতো মুসলিম লীগের পূর্ব বাংলার সেক্রেটারি ছিল, পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সেক্রেটারি ছিল। পূর্ব পাকিস্তান মানে কিন্তু আবার ভাইবেন না যে এটা শুধু বাংলাদেশ অংশ। পাকিস্তানের ওটা হলো ওয়েস্ট পাকিস্তান, এটা হলো পাকিস্তানের, সরি, এটা হলো মুসলিম লীগের বাংলা অংশ। এই বাংলা আবার ভাগ করা হয় নাই এই অর্থে। ফলে আপনার আবার ভাগের মনে করেন না, নাহলে আবার সে বর্ধমানের লোক বাংলা অংশের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি হয় কেমনি? এবার বুঝে গেছে তো। বদরুদ্দিন বাংলাদেশে আসছে 50 সালের পরে। তা দাঙ্গা খালি আমরাই করছি, বাংলাদেশি মুসলমানরাই করছে? হ্যাঁ, এইসব গপ্প কই থেকে পান আপনি? তাহলে ওখান থেকেও তো মুসলমানদের আসছে, এটি তো প্রমাণ করে দাঙ্গা ওখানে হয়েছে। না, মুসলমান কেন আসবে 50 সালে? 50-এর দশকে সে বাংলাদেশের মুখী, পাকিস্তান মুখী হবে কেন? এবং বদরুদ্দিন মরবার আগ দিয়ে শেষের দিকে প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড অনেকটা নিজেকে অভিশাপ দেওয়া যে আমরা কেন, আমাদের সবচেয়ে ভুল সিদ্ধান্ত হয়েছে ইন্ডিয়া থেকে চলে আসা। কেন? উনি আর্গুমেন্ট দিতে আছে, ইন্ডিয়ার লোকে ওকে যতটা গুরুত্ব দেয়, কদর করে, বাংলাদেশ থেকে কত কদর করে। এই আলাপ আরেকদিন করবেন, ওদিকে যাচ্ছি না এখন, কিন্তু আমি বলছি ওনার ক্ষোভটা দেখেন আপনি। তাহলে এই যে মুসলমানদের, গুরুত্বপূর্ণ মুসলমানরা যে বাংলাদেশে আসছে, এটা প্রমাণ করে যে 50-এর দশকের দাঙ্গা বাংলাদেশে মুসলমানরা করে নাই শুধু। এটা স্বাভাবিক, দাঙ্গা শুরু হলে ওদিক থেকে দাঙ্গা করে মুসলমান বাগাই দেবেন, এদিক থেকে দাঙ্গা করে হিন্দু বাগাই দেবো, এটাই তো ঘটবে। এই আক্কেল জ্ঞান ছিল না কার? এইটা তো নেহরুর চেয়ে বাপ রামমোহনের। আপনি এটা চিন্তা কেমনে করেন যে আপনি এটা ধর্মভিত্তিতে দেশ ভাগ করে দেবেন? কথা বুঝেন? দিনাজপুরে আমাদের বাসার, আমাদের পাড়ায় বোধহয় আমরাই একমাত্র হিন্দু, কথা বুঝেন? আমরা কিন্তু ভাগি নেই। একবার চিন্তা করছে রামমোহন যে আমাদের কি দশা হবে? এই যে আপনি ধর্মের ভিত্তিতে একটা ইন্ডিয়া বানাতে চাচ্ছেন, কিংবা সবাইকে ব্রাহ্ম করে নিয়ে বানাইতে চাচ্ছেন, যেটাই করেন না কেন, আপনি চেঞ্জটা করলে কি অবস্থা হবে এটা?
আমি ধর্মতে ভাগ মানে বুঝছেন, আপনার পাড়ার হঠাৎ করে একজনকে উড়ে বেলায় দিতেছেন আপনি। এখন ওদিকে করলে আপনি মুসলমানদের করবেন, এদিকে করলে হিন্দুদের, এই তো তফাৎ। জিনিসটা তো একই, আসলে একই ঘটনা, দুদিকের কাজ। তাহলে যখন হিন্দু ডোমিনেন্সি, আমরা সংখ্যাগরিষ্ঠতা, আমরা শ্রেষ্ঠত্ব নিব, এই যে কমন ধারণাটা, এই যে শ্রেষ্ঠত্ববাদ, দ্যাট ইজ দ্য রুট অফ দ্য প্রবলেম। এবং এটা ওদিকেও আছে, এদিকেও আছে। সবারই ইচ্ছে যে যেখানে সংখ্যাগরিষ্ঠ সে সেখানে শ্রেষ্ঠত্ববাদ কায়েম করতে চায়। এটা বুঝতে চায় না যে অপর সাইডে কি হবে আপনার এফেক্টে। তাহলে এই যে আপনি ধর্মভিত্তিতে একটা রাষ্ট্র বানাইবেন, এই যে প্ল্যানটা করতেছেন আপনারা, এটা ইম্প্যাক্ট কি হবে, বাস্তবায়ন করতে গিয়ে কি হবে? ওই যে দেখেন ওদিকে লাহোরের ট্রেন, সাদাত হোসেন মান্টোদের যে গল্প, ওগুলো পড়ে দেখেন। ওই কয়েকদিনে যে করা ট্রেন ভর্তি মুসলমানরা পালাচ্ছে পাকিস্তানে, আর রাস্তায় খুন হচ্ছে সব। এগুলো নিয়ে যতগুলো সিনেমা উপন্যাস হয়েছে, এগুলোকে পড়ে দেখেন। এটা কেমন যে আপনাকে পালাইতে হচ্ছে এবং রাস্তায় আপনি কত লয়ে যাচ্ছেন। ট্রেন যখন পৌঁছাচ্ছে লাহোরে, তখন অর্ধেক প্যাসেঞ্জার অর্ধেক হয়ে গেছে। আর এখন আপনি গল্প করছেন 50-এর দশকে আমরা কেন মতো মারছি। আচ্ছা, মতো তো 47 আগে থাকতে যাচ্ছে ভাই, এমন তো না যে 47-এর পরে শুরু হয়েছে। আর আপনি ওইটার জন্য, মতুয়ার জন্য আমাদের দাঁড়িয়ে করতেছে, বাংলাদেশের মুসলমানদেরকে। কি বলবো আপনাকে আমি, মতুয়ারা পলিটিক্সে জড়াচ্ছে প্রথম মমতার দলে, যারা সরাসরি দলে যাচ্ছে যারা, তা আপনারা কি কম গেছেন? তারা আপনারা শান্তনু ঠাকুরকে নিয়েছেন, মন্ত্রী বানাইছেন না? এটা কলকাতা দখলের জন্য দুইটা পার্টি চেষ্টা করতেছে, সিম্পলি এটা এরকম। তো আমি আজাইরা এটার জন্য, তাহলে হেডলাইন দেখেন আপনি, মতুয়া ফ্যাক্টর, হেডলাইন হলো একটা, সাব হেডলাইন হলো মতুয়া ফ্যাক্টর। তার মতুয়া ফ্যাক্টরও বাংলাদেশের মুসলমানরা করছে, এই হচ্ছে তার আর্গুমেন্ট। ওকে, এই যে তাহলে আর্গুমেন্ট গুলো দিচ্ছে, এই দেওয়ার সার কথাগুলো হচ্ছে, এই কথার সার কথা হচ্ছে যে বাংলাদেশে বিজেপি ক্ষমতা নিয়ে আসছে কলকাতায়। ইন্টারেস্টিং। ওকে, এবার দেখেন সেম এই ঘটনাকে উল্লেখ করে এবার বাংলাদেশে এক মহিউদ্দিন, যত কি যেন একটা সাবের লাইন আছে, দিয়ে তার আন্ডারে গেছে। আগে তোকে লোকে চিনতো, একদিনের লোকে তাকে মনে করতো একটা সেকুলার টেকুলার হবে, ওদের প্রগতিশীল, কিন্তু আসলে তা না। ও যে একটা রয়েল লোক। যারা যারা এই মাজার ভাঙা বিরোধী আন্দোলন করছে, তারা যেমন রয়েল লোক, মহিউদ্দিনও রয়েল লোক। প্রমাণ হলো সে দীপ হালদারের লেখাটারই কপি পেস্ট করছে অলমোস্ট, ওই কাহিনীটাকে নিয়ে। ঠিক ওখানেও মমতাকে দায়ী করছে, মমতা রেডের কথা বলছে, আমরা কত করেছি। লাস্টলে সেখানে অ্যাড করছে যে অংশটা, সে হুঁশিয়ারি দিতেছে তারেক রহমানকে, বাংলাদেশে হিন্দু আর সেকুলার গুলাকে রক্ষা করেন। আচ্ছা, হিন্দু সেকুলার দেখে মারতেছে নাকি কেউ? সেকুলারদের এই যে ধর্ম বিরোধী, ধর্ম কোপানো, ইসলাম কোপানো, ইসলাম ফবিক যে অ্যাটিটিউড, এটি তো স্বাভাবিক, এবং এটি তো মার খেয়েছেন। আমরা মার খেয়ে মরছি, শাপলা চত্বরে আমরা মার খেয়ে মরছি। কিন্তু দ্যাট ইজ ফার্স্ট বিজয়, যে এই সেকুলারদেরকে আনচ্যালেঞ্জ, এই ইন্ডিয়ান এজেন্টগুলোকে আনচ্যালেঞ্জ আমরা যেতে দিই নাই। এইটাই রেজিস্ট্যান্স ছিল। আজকে শাহবাগ বলতে আপনার লজ্জা লাগে, আপনি পাবলিকলি যেখানে সেখানে বলবেন না, বলার আগে একটু দেখে নেবেন সেখানে আমি শাহবাগই বললে অসুবিধা হবে না তো? তাহলে এই প্রথম আপনাদের হার্টটা আপনি রিয়েলাইজ করতেছেন। এই যে এখন অলরেডি আইসিটি কোর্টে মামলা হচ্ছে, যে লোকগুলাকে মারছে পুলিশে, সেই মামলাটা উঠছে গতকালকে, ওপেনলি স্বীকার করা হয়েছে। 58 জনের মৃত্যুর দায় দিয়ে একটা মামলা হয়েছে। আরো মরেছে, কিন্তু সেগুলা সুনির্দিষ্ট প্রমাণ, যথেষ্ট প্রমাণ এখনো নাই, বাট সেগুলো ইনভেস্টিগেশনও চলতেছে। তাহলে হোয়াট ইজ 5ই মে? 5ই মে হচ্ছে প্রথম রেজিস্ট্যান্স, এই ইন্ডিয়ান হেজিমনি, যেটা বাংলাদেশে শাহবাগে ঘটতে গেছিল। হাসিনাকে একটা জঙ্গি নাটক সাজায় বাংলাদেশের, যাই হাসিনার বিরোধী যে তাকে আপনি কোপানোর একটা বুদ্ধি করছিলেন, সেইটার বিরুদ্ধে প্রথম রেজিস্ট্যান্সটি হলো 5ই মে। আমি আজকে যা কিছু বলতে পারতেছি 5ই মে হয়েছে বলে পারছি।
5 মিনিট আগে পারতাম না, আমি পারিও নাই, বলতেও পারি নাই। ফলে এটা গৌতম দাসের জন্ম হচ্ছে 5 মিনিট কারণে, না হলে হইতো না। এটা বলা এত সহজ ছিল না। এটা একটা ইন্ডিয়ান হেজিমনি, কমিউনিস্টের বিরুদ্ধে এত কড়া শক্ত পজিশন নিয়ে ওপেনলি বলা যে তারা মুসলমান বিদ্বেষী লোক, ধর্ম কোপানা, ইসলাম কোপানা, এই শব্দগুলো আমি নিয়ে আসছি। হিন্দুত্ববাদ এই শব্দ আমার আনা। এটা আনতে তখনই পারছি যখন এটা 5 মে হয়েছে আগে। পাল্টা একটা রেজিস্ট্যান্সটা হয়েছে। আপনি আপনার মতন একটা হিন্দুত্ববাদী বয়ান দিয়ে চালাই গেছেন এই পর্যন্ত, সে 47 আগে থাকতে এই পর্যন্ত। তাহলে দাঁড়ালো কি, আপনি ফিরে আবার সেই বয়ান হাজির করতে যাচ্ছেন। এবং এজেন্টগুলো রাখছেন কিভাবে দেখেন, কি কি কাজ তাদের, যে আপনি ইউনুসের আমলে ইউনুস তো কথা শুনতেছে না, আমাদের ইয়ে হবে। তো শুরুর দিকে তারা ভাবছিল যে আমাদের ইয়েকে দিয়া, চিন্ময়কে দিয়ে একটা বিরাট হট্টগোল লাগাই দিবে। আমরা এগুলো ভুলি নাই তো। কে প্রথম শুরু করেছিল, কে প্রথম ভালোবেসেছিল বলেন? হ্যাঁ, এই শাহবাগে আপনার কি যেন কয়েক হাজার হিন্দু নাম দিয়েছিলেন না। আমরা প্রথম দিকে খুব কিছু বলি নাই, সরকার খুব কিছু বলে নাই। আস্তে আস্তে পাবলিকে চাপের ঠেলা আপনারা বুঝছেন না, পোষাবে না। কখনোই জমায়েত করতে পারেনি। তারপরে এই যে যখন জেলে ঢুকে গেল চিটাগাং এর হত্যা মামলা, ওটা কি হবে? আপনি সরকারি পিপি কে খুন করে দিলেন, আপনি চিন্ময়, এটা দায় কে নিবে? দীপ হালদার এগুলো দেখবে না। এই যে এভাবে সে সকল রেজিস্ট্রেন্স গড়ে তুলতে পারছে, কেন হাসিনাকে ফালা দেওয়া হলো? তামসার কথা হলো, দীপ হালদারের কথাগুলো এখন বাংলাদেশে প্রচার করতেছে, সেগুলোর মধ্যে দুইটা ভাগ হয়েছে দেখতে পাচ্ছি। একদল ভাগ হয়েছে, তারা এখন কলকাতায় মোদির দল এসে গেছে, না না এটা অন করা ঠিক হবে না। এটা হচ্ছে একদল সেকুলার। আরেকদল সেকুলার রয়েছে দীপ হালদারের এই যে টাইপের, এই যে যার নাম বললাম যে মহিউদ্দিন টাইপের, যারা বলছে এটাতে খুবই ভালো কাজ হচ্ছে, এই জন্য আসছে। আচ্ছা ভাই, তো কলকাতায় মোদির আসাটা তার মানে বাংলাদেশের জন্য ভালো হচ্ছে আপনি বলতে যাচ্ছেন? এতে বাংলাদেশের হিন্দুরা স্বস্তি পাইবে এরকম? আপনারা তো হিন্দু বলবেন না, আপনারা প্রগতিশীল। তাহলে বাংলাদেশের প্রগতিশীল খুশি হওয়ার কি আছে? মোদি একটা বিজেপি একটা হিন্দুত্ববাদী দল ক্ষমতা আসলে আপনাদের খুশি হয়, কারণ আপনারা ধর্মনিরপেক্ষ, তা আপনার খুশি হওয়ার কি কারণ? এটাকে অদ্ভুত না? এটা কেমনি ব্যাখ্যা করবেন? না না, আরেকটু আগাই, আরেকটা ছেলের নাম বলি, বাপ্পাদিত্য বসু। ছেলেটা ছিল অরিজিনালি সর্বহারা পার্টি করা ছেলে। সর্বহারা পার্টি মানেই হলো 2-4টে খুনের মামলা আসামি থাকবে, তো তার অবস্থা তাই। সে ঢাকায় পুনর্বাসনের জন্য আর আমাদের ওয়াকাস পার্টিতে জয়েন করে, দিয়ে সেজে যায় সে ছাত্রমূর্তির ছেলে। ওয়াকাস পার্টিও কিন্তু ছাত্রমূর্তি, ওয়াকাস পার্টির না, এটা অনেকে জানে না। এরা 82-83 সালের দিকে তারা ওয়াকাস পার্টিতে জয়েন করে। অরিজিনালি মৈত্রী বলে কোনো দল ছিল না। মৈত্রী বলে রাজশাহীতে যে দলটা ছিল, এইটা আর সেটা এক না, ওরা সবাই মৈত্রীর ভিতরে ঢুকে যায়, সর্ব পার্টিগুলো ঢুকে। এই বাপ্পাদিত্য বসু ঢুকে যায় ওখানে, সেই হয়ে যায় এর ভিতরে শাহবাগের এই আন্দোলনের মধ্যে ওয়ান অফ দা বড় ফেস। এমনিতে হিন্দু, কথায় অনেক কথা আসে। মাহমুদ রহমান তখন জানে না তার পত্রিকা টেনে নিয়ে যাবে, তার পত্রিকা জামাতের পত্রিকা না, পত্রিকা তো ফালু পত্রিকা ছিল। খালেদা জিয়া দিয়ে বলায় এটা মাহমুদ রহমান নিয়েছে, মাহমুদ রহমানই চালাচ্ছে। 8 তারিখে ওই মিটিং থেকে এই বাপ্পাদিত্য বসু ঘোষণা করে সরকারকে দাবি জানায় যে সরকার যেন মাহমুদ রহমানের পত্রিকাটা নিয়ে নেয় সম্পত্তি। তখনও জামাতের সম্পত্তি ইসলামী ব্যাংক নেওয়া শুরু হয় নাই। এই বাপ্পাদিত্য বসুই প্রথম এই দাবিটা তুলছে। এই খবরটাই আমি তাদেরকে দিছিলাম। আমি বলেছিলাম যে ফ্যাসিবাদের পদ্ধতি, ফ্যাসিবাদ আসতেছে, সেগুলো অন্য কথা, এগুলো তো বড় হিরো হয়ে গেছে, ফ্যাসিবাদের বিরোধী লোকজন হয়ে গেছে এই পত্রিকা এবং এই সংশ্লিষ্ট লোকেরা। তো যাক, অসুবিধা নেই। আমি খালি বাপ্পাদিত্যর পরিচয়টা দেওয়ার জন্য লিঙ্কটা করে দিলাম। বাপ্পাদিত্য বসু এখন ইন্ডিয়া,
সে খুবই খুশি বিজেপি ক্ষমতা আসছে। আচ্ছা, এখন এটা ব্যাখ্যা করেন তো দেখি, যে সে তো অ্যাটলিস্ট ছাত্রমৈত্রী করার ছেলে, দাবি করছে আমি ছাত্রমৈত্রীর সভাপতি ছিলাম, মেননের পার্টি করছে। আচ্ছা, মেননের পার্টি করার একটা লোক কেমনি খুশি হয় যে বিজেপি ক্ষমতা আসছে? ফিলিং পজিটিভ, ফেসবুকে স্ট্যাটাস আছে, মজা না? বামপন্থী প্রগতিশীলতা। হ্যাঁ, এ হলো দীপ হালদারদের গংদের কাহিনী। এবং আমরা দায়ী কেন ওয়েস্ট বেঙ্গলে বিজেপি চলে আসছে ক্ষমতায়, বোঝা গেছে? এবং এই কথাগুলো অনুরণন প্রতিধ্বনিত হয়ে ফেসবুকে ছড়ায় আসতেছে। কিন্তু আমি আবার বলছি যে বাংলাদেশের বাম দাবিতে আমার অবজারভেশন হলে দুটো ভাগ হয়েছে। একদল আছে যে না 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 অনেক হয়েছে ভাই, আমরা রিস্কে আছি, আমি আর মোদির দায়িত্ব নিতে পারবো না, এটা হলো একদল। আর আরেকদল হচ্ছে বাপ্পাদিত্য বসুর মতো, তারা খুব খুশি, তারা যে ফিলিং পজিটিভ বলে ফেসবুকে স্ট্যাটাস মারছে। ক্লিয়ার? তাহলে শুক্রসেন যেটা, এটা হলো বাংলাদেশ, এতে বাংলাদেশ বিরোধী পরিকল্পনার দিকও আছে। এইবার বলতেছে এই জন্য এখন মিলান শুভেন্দু অর্থাৎ সম্ভাব্য বিজেপির দিক থেকে যে মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী বলতেছে হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তাকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করতে হবে। বুঝলে? তাহলে এটা হচ্ছে মোদির লক্ষ্য। কারণ যতদূর জানা যাচ্ছে যে সে তারেকের সাথে যাই আগে চুক্তি কথাবার্তা থাক না কেন, হাসিনা বা তার দলকে পুনর্বাসনের কোনো দায়িত্ব সে নিবে না। তবে ইন্ডিয়ার আর আবদার আছে, আর যা আবদার আছে সেগুলো যতটা পারে ফুলফিল করে দিবে, এইটার দিকে গড়াচ্ছে সম্পর্ক বলে যতটুকু বাইরে থেকে দেখে মনে হচ্ছে। সো এই পরিস্থিতিতে ইন্ডিয়ানরা আপাতত মেনে নিয়েছে, কিন্তু হাসিনাকে পুনর্বাসন মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, এই জায়গা থেকে তারা সরে নাই। ফলে হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী বলে দাবি করা শুভেন্দু, আর এই যে এগুলো লেখা বাংলাদেশে দায়ী, ফলে তারা কেন ক্ষমতায় আসছে না, বাংলাদেশে এগুলো করলো কেন? বাংলাদেশে উগ্র জঙ্গি ইসলাম আসতেছে কেন? তোমরা দীপ দাসকে মারলা কেন? ও কিন্তু বলতেছে না যে এই চিন্ময় যে খুনের আসামি, শুনলাম গোপনে নাকি তাকে জামিন দিতে হয়েছে। এটা হাতে নাতে প্রমাণিত যে সে সরকারের পিপি, যে তার জামিনে বিরোধিতা করছে, এই জন্য তাকে মেরে ফেলছে। এবং যেসব স্ক্যাভেঞ্জার মিউনিসিপ্যালিটিতে যেসব ক্লিনার লোকজন কাজ করে, বেশ ইউজুয়ালি হিন্দু হয়, এই হিন্দুগুলো তার সাগরেদ ছিল, তারা মিলে এই কাণ্ডটা করছে। এই সবগুলো কিন্তু জেলে ছিল। কি হয়েছে আমি এখন জানি না, তারেক আসার পরে কখন গোপনে তাকে ছেড়ে দিচ্ছে আমি জানি না। সো এগুলো কোনো সমস্যা না। সমস্যা হলো আমরা কেন জঙ্গি হইলাম, আমরা কেন দীপ দাসকে মারলাম, সেটার প্রতিক্রিয়ায় বিজেপি ক্ষমতা চলে আসছে এবং এসআইআর করাটা যায়। ছলে বলে কৌশলে যদি গোপনে মানে আলাদা ভালো। তাহলে এবার বুঝতেছেন বাংলাদেশ বিরোধী পরিকল্পনার দিকগুলো কি কি, এটি তার আগামীতে আরো বাস্তবায়ন করবে, তার ইঙ্গিতগুলো সে দিচ্ছে। সো আপনাদের ফোকাস হোক দীপ হালদার কি করে, কোথায় কি করে, এগুলো সম্পর্কে একটু ভালো রকম করে রাখার। থ্যাংক ইউ।